দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 7 হিউম্যান ফিজিওলজি এর অন্তর্ভুক্ত লোকোমোশন এন্ড অর্গান মুভমেন্ট থেকে মাসকুলার টিস্যু নিয়ে আলোচনা করছি। এটাই তোমাদেরকে আজকে পড়াবো, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেশি টিস্যু, মাসকিউলার টিস্যু, মেরুদণ্ড থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে পেশি বা পেশি টিস্যু বলে। এখানে আমরা একটা এমসিকিউ পেয়ে গেছি। পেশি টিস্যুর উৎপত্তি হলো ভ্রূণের মেরুদণ্ড থেকে। কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স অফ মাসকিউলার টিস্যু দেখো। মায়োব্লাস্ট, এটাও কিন্তু একটা এমসিকিউ, নামক আদিকোষ রূপান্তরিত হয়ে তন্তুর মতো লম্বা পেশি কোষ সৃষ্টি করে। মায়োব্লাস্ট মনে রাখবা। পেশি কোষকে তাই পেশি তন্তু বলে। প্রতিটি কোষ সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এবং সার্কুলেমা নামক ঝিল্লিতে আবৃত। এখানে দেখো এই যে নিউক্লিয়াস, এই যে এটা একটা কোষ, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এবং এই যে এটা একটা কোষ। প্রতিটি কোষের মাঝখানে আমরা একটি করে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এবং অবশ্যই মেমব্রেন আছে। এই যে বাইরের যে মেমব্রেন, এটাকে বলা হচ্ছে সার্কুলেমা। তোমরা প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমার কথা শুনেছো। পেশি কোষের যে মেমব্রেন সেটাকে বলা হয় সার্কুলেমা। পরীক্ষায় প্রশ্ন হয় এবং কতে 1 মার্কসের প্রশ্ন, সার্কুলেমা কি, তোমরা অ্যান্সার করবা পেশি কোষের যে আবরণ মেমব্রেন, এই যে মেমব্রেন, এটাকে বলা হয় সার্কুলেমা। এর ভিতরের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। এটাও কিন্তু একটা এমসিকিউ, সার্কোপ্লাজম কি। তোমরা সাইটোপ্লাজমের নাম শুনে থাকবে, শুনেছ তো অবশ্যই। পেশি কোষের যে সাইটোপ্লাজম তাকে বলা হয় সার্কোপ্লাজম। সার্কোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু থাকে। এখানে খেয়াল করো, এই যে এটা একটা কোষ, পেশি কোষ, এটা একটা, এটা একটা, এই যে নিউক্লিয়াসের দুপাশে দেখো কতগুলো লম্বাটে স্ট্রাকচার, এগুলি হলো মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু। এরা পরস্পর সমান্তরালভাবেই থাকে এবং সার্কোপ্লাজমের মধ্যেই থাকে। এরপর কি বলছে, গুচ্ছবদ্ধ অ্যাক্টিন ও মায়োসিন, এ দুটো নাম মনে রাখতে হবে, এমসিকিউতে আসে, নামক প্রোটিন ফিলামেন্ট দিয়ে মায়োফাইব্রিল গঠিত। মায়োফাইব্রিল পেশি কোষের অভ্যন্তরে কিছু তন্তু থাকে সূক্ষ্ম সুতার মতো, এগুলোকে মায়োফাইব্রিল বলে। এগুলো যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম হলো অ্যাক্টিন এবং মায়োসিন। এরপর কি বলছে, পেশি টিস্যুর প্রায় 75% পানি ও অবশিষ্টাংশ কঠিন পদার্থে গঠিত। এটা মনে রাখবা, পেশি টিস্যুতে আছে 75% পানি এবং অবশিষ্ট কঠিন পদার্থ। কাজ দেখো, পেশি প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী। এখানে দায়ী কথাটা পজিটিভ অর্থে, অর্থাৎ আমরা যে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারি, মুভমেন্ট করতে পারি, এর এর পেছনে পেশির ভূমিকা হচ্ছে মুখ্য, বা পেশির কারণেই পারি। কঙ্কালের ভূমিকাটাও আছে। যাই হোক, অস্থি সংলগ্ন পেশির সংকোচন প্রসারণের ফলে প্রাণী স্থানান্তরে গমন করতে পারে। এখানে দেখো পাশে একটা স্লাইডে, পাশে রাইট হ্যান্ডে দিয়েছি অন্য নালীর প্রাচীরে অবস্থিত মসৃণ পেশি। যেহেতু এটা পেশি হিসেবে দেখিয়েছি, মসৃণ অমসৃণ পরে আসছি। পেশির প্রকার ভেদে দেখো, গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে পেশিকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। নাম্বার 1 মসৃণ বা অনৈচ্ছিক, নাম্বার 2 হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল যেটা, এবং রৈখিক বা স্ট্রেটেড বা ঐচ্ছিক বালান্তারে যেটাকে বলা হয়। নাম্বার 1-এ আসো। মসৃণ নামগুলো মনে রাখো, বা ভিসেরাল, এরা আন্তর্যন্ত্র অভ্যন্তরীণ ভাগের দেহের, বিশেষ করে দেহের অভ্যন্তর অবস্থা বিভিন্ন নালীর ক্ষেত্রে এদেরকে মূলত পাওয়া যায়। মসৃণ বা ভিসেরাল বা অনৈচ্ছিক পেশি, অর্থাৎ, আচ্ছা পড়ে শোনায়, এই পেশির কোষগুলো মাকু আকৃতির, দেখতেই পাচ্ছ অনেকটা মাকুর মতো। কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, দুই দিকে সরু, মাঝখানে একটু মোটা, ঠিক সেরকম, এগুলোকে মাকু বলা হচ্ছে। এই পেশির কোষগুলো মাকু আকৃতির, 15 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। কোষের চওড়া অংশের ব্যাস 8 থেকে 10 মাইক্রোমিটার। প্রত্যেক কোষে
নিউক্লিয়াসের সংখ্যা একটি এবং এটি কোষের চওড়া অংশে অবস্থান করে। কোষের যে অংশটুকু চওড়া সেই জায়গায় খেয়াল করো নিউক্লিয়াসটা অবস্থান করছে। কোষের আবরণী বা সার্কুলেমা অস্পষ্ট, যদিও থাকে তবে একটু অস্পষ্ট আর কি। কোষের সাইটোপ্লাজম বা সার্কোপ্লাজমে অসংখ্য অতি সূক্ষ্ম মায়োফাইব্রিল পেশি তন্তুর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। আগের স্লাইডে আমি দেখিয়েছি, এখন আর বলছি না। মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি স্ট্রিটেড কোনো মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না, এখানে কোনো আড়াআড়ি রেখা নেই। এই যে খেয়াল করো, এই যে মায়োফাইব্রিল ছোট ছোট যে রেখাগুলো, এখানে এই যে এরকম আড়াআড়ি কোনো, এই যে আড়াআড়ি কোনো রেখা নেই, আড়াআড়ি কোনো রেখা নেই। যেটা নেই সেটা তো ক্যারেক্টার হতে পারে না। তাহলে এমন কোন পেশি আছে যেখানে আড়াআড়ি রেখাগুলো আছে, বিধায় এখানে নেই, এটা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে। এরপরে কি বলছে দেখো, কোথায় কোথায় পাওয়া যায়। বলেছিলাম দেহের অভ্যন্তরভাগে বেশিরভাগ নালী, যেমন পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ব্লাড ভেসেল রক্তনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী, মূত্রথলি যেটা ইউরিনারি ব্লাডার, এবং ইউটেরাস বা জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে থাকে বলে এগুলোকে ভিসেরাল পেশিও বলা হয়। এগুলো কিন্তু এমসিকিউতে প্রশ্ন হবে, ভিসেরাল পেশি কোথায় পাওয়া যায়। একবার বলেছে, স্লাইডে দেখে নিবা। এরপরে এখানে একটা স্লাইড যেটা মূলত একটু বড় করে দেখিয়েছি। প্রত্যেকটা একটি একটি করে হলো পেশি কোষ। কি পেশি? মসৃণ পেশি মানে কি? ভিসেরাল পেশি মানে অনৈচ্ছিক পেশি। অনেকগুলো নাম আছে। এই একটি কোষ, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি দেখানো আছে। বাইরের এই যে আবরণ, এটাকেই বলা হয় সার্কুলাম, যেটা অস্পষ্ট। ভেতরে যে সাইটোপ্লাজম তাকে বলে সার্কোপ্লাজম। কেন্দ্রে দেখো নিউক্লিয়াসটা আছে, যে জায়গাটা একটু তুলনামূলক প্রশস্ত, দুই পাশটা সরু, এই দুই পাশটা ক্রমান্বয়ে সরু। এইগুলো হচ্ছে মায়োফাইব্রিল, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল। এই হচ্ছে মোটামুটি ভাবে ভিসেরাল বা মসৃণ বা অনৈচ্ছিক, কারণ এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর ডিপেন্ড করে না। পরের স্লাইডে আসো, কাজটা কি বলছে দেখি। এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী। বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণে এই টিস্যু অগ্রণী ভূমিকা পালন করে। যেমন খাদ্যবস্তু এই টিস্যুর মাধ্যমে পেরিস্টালসিস প্রক্রিয়ায় পৌষ্টিক নালীর উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এই পেশির সংকোচন প্রাণীর ইচ্ছা নির্ভর নয় বলে একে অনৈচ্ছিক পেশি বলা হয়। পেরিস্টালসিস শব্দটা বিভিন্ন সময় আমি পড়িয়েছি, তারপরে এখানে আরেকবার চলে আসছে। পেরিস্টালসিস হলো, এই যে মনে করো পৌষ্টিক নালী, আমরা যখন খাবারটা খাচ্ছি, এই খাবারটা যখন আমরা গলাধঃকরণ করি, তখন পৌষ্টিক নালীর ভিতর দিয়ে সেটা পাকস্থলীতে চলে যায়। এই যে নালী, এই যে পৌষ্টিক নালী, এর পেশি কিন্তু ভিসেরাল পেশি, মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি। এর মধ্য দিয়ে যাওয়ার সময় যে ঢেউয়ের মতো ছন্দময় সংকোচন প্রসারণ হয়, এটাকেই বলা হচ্ছে পেরিস্টালসিস। অর্থাৎ ঢেউ নিয়ে ছন্দময় সংকোচন প্রসারের মাধ্যমে বা মধ্য দিয়ে খাদ্যবস্তু পৌষ্টিক নালীর পেছন দিকে ধাবিত হওয়াকে, অগ্রসর হওয়াকে, যাওয়াকে বলা হয় পেরিস্টালসিস। এটাই আমরা জানি। চলে আসো হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। অবশ্যই ব্যতিক্রম, আমাদের হৃৎপিণ্ডের টিস্যু যে পেশি দ্বারা গঠিত। গঠনের দিক থেকে এটি অনেকটা রৈখিক পেশির মতো, স্ট্রিয়েটেড মাসেলের মতো, অর্থাৎ ঐচ্ছিক পেশির মতো। কিন্তু দেখো, পেশিতন্তুর মায়োফাইব্রিলের গায়ে আড়াআড়ি রেখা থাকে। এই যে পেশিতন্তু, এই যে পেশিতন্তু, এগুলো মায়োফাইব্রিল, যেগুলো মায়োফাইব্রিল বলছে আড়াআড়ি রেখা থাকে। এই ফিগারটাতে আড়াআড়ি রেখাগুলো সুস্পষ্ট নয়। বলতে পারো তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আর একটা ভিন্ন বিষয়। নামটা দেওয়া আছে ইন্টারকেলেটেড ডিস্ক, সেটা আমি পরে বলছি। আছে, রেখা থাকে, এই ফিগারটাতে স্পষ্ট করে দেখানো হয়নি আর কি। আড়াআড়ি রেখা থাকে বা পাওয়া যায়। গঠনের দিক থেকে এটি অনেকটা রৈখিক পেশির মতো। পেশিতন্তুর মায়োফাইব্রিলের গায়ে আড়াআড়ি রেখা থাকে, কিন্তু পেশিতন্তুগুলো পরস্পর অনিয়মিতভাবে যুক্ত থেকে নেটওয়ার্কিং জালের মতো গঠন সৃষ্টি করে। সার্কুলেমা হচ্ছে আবরণ, সার্কুলেমা হচ্ছে আবরণ। এই যে এই আবরণটা হলো প্লাজমালেমা, যেটা সার্কুলেমা কি পেশিকোষের আবরণকে সার্কুলেমা বলে। সার্কুলেমা বেশ সূক্ষ্ম এবং নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রস্থলে, এই যে বড় কালো, এটি নিউক্লিয়াস, অবস্থান করে। কোষগুলোর দৈর্ঘ্য প্রায় 0.8 মিলিমিটার এবং ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার হয়। পরের স্লাইডে আসো। কোষগুলোর সংযোগস্থলে কোষ পর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে
এক বিশেষ অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। এটা তো পরীক্ষায় আসেই, এটা জানা থাকতেই হবে। সিকিউ বলো, এমসিকিউ বলো, ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে দেখো, একটা পেশিকোষ, এই যে আরেকটা পেশিকোষ, দুই পেশিকোষের মাঝখানের এই এটা আবরণটা, এইটা দুইটা পেশিকোষের মাঝখানের এই যে এটা, এই পেশিকোষ, এই পেশিকোষ, এই যে আবরণটা, মানে সংযোগ স্থল, দুই পেশিকোষের সংযোগ স্থল, এটা তুলনামূলক পুরু, তুলনামূলক মোটা, এটা অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে। কোষগুলোর সংযোগ স্থলে কোষ পর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে, একে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা একটা বাংলা শব্দ আছে। নিবেশিত ফলক, নিবেশিত, নিবেশিত, নিবেশিত ফলক, দন্তনা রস্বইকার বয়াকার তালব্য রস্বইকার ত, ফলক ফলক, ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা পরীক্ষায় প্রশ্ন হবে, এটা হৃৎপেশিতে পাওয়া যায়। এই ডিস্কটাই হচ্ছে হৃৎপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরে এই ধরনের পেশি টিস্যু পাওয়া যায়। এটা শুধু হৃৎপিণ্ডেই পাওয়া যাবে, হৃৎপেশি অন্য কোথাও নয়। কাজ দেখো, এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত, এটা মডারেটলি কুইকলি হয় আর কি, র্যাপিডলি হয়, কখনো ক্লান্ত হয় না। হৃৎপিণ্ডের পেশি ক্লান্ত হলে তো আমরা বেঁচেই থাকবো না, সংকোচন প্রসারণ বন্ধ হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, তাই এটা কখনো ক্লান্ত হয় না। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণীদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হৃৎপেশির কাজ। হৃৎপেশির কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর নয়, তাই কাজের দিক থেকে এই পেশি অনৈচ্ছিক। হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এই টোটালটা একটা কোষ, এটা নিউক্লিয়াস, এই যে মায়োফাইব্রিল, এই হচ্ছে একটা মোটামুটি কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি। কঙ্কাল বা রৈখিক বা চিহ্নিত বা ঐচ্ছিক পেশি। কঙ্কাল পেশি কারণ হলো এই পেশিগুলো মূলত দেহের যে বড় কঙ্কাল আছে সেই কঙ্কালের সাথে যুক্ত থাকে। রৈখিক হলো অনুপ্রস্থ রেখা থেকে, এখানে দেখো এই যে অনুপ্রস্থ রেখা, এখান থেকে রৈখিক এবং রেখাগুলো দ্বারা এই পেশিটাকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত বা ঐচ্ছিক, এই পেশিগুলোর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে। তোমার ডান হাতটাকে একটু উপর দিকে তুলে বাঁকায়া বাহুটাকে একটু স্কুইজ করো, যে পেশিটা একটু ডিমের মতো একটু মোটা ফুলে গেল, এই পেশিগুলি হচ্ছে কঙ্কাল পেশি বা রৈখিক পেশি বা চিহ্নিত পেশি বা ঐচ্ছিক পেশি। কি বলছে দেখো, এটার সাথে পরিচয় করে দিচ্ছি। দেখো, সার্কুলামা, এটা হচ্ছে পেশিকোষের আবরণ, অনুপ্রস্থ রেখা, নিউক্লিয়াস এবং মায়োফাইব্রিল। ব্যাখ্যাটা কি বলছে দেখো, প্রাণীদেহের যে অংশগুলোকে সাধারণত আমরা মাংস বলে থাকি, প্রকৃতপক্ষে সেগুলোই কঙ্কাল বা রৈখিক বা চিহ্নিত বা ঐচ্ছিক পেশি। কোষগুলো দেখতে নলাকার, 1 থেকে 4 সেন্টিমিটার লম্বা এবং 10 থেকে 40 মাইক্রোমিটার ব্যাসের হয়। তাই কোষগুলোকে সূক্ষ্ম তন্তুর মতো দেখায় এবং পেশি তন্তু নামে আখ্যায়িত করা হয়। তন্তুগুলো আলাদা বা বিক্ষিপ্ত না থেকে গুচ্ছবদ্ধ থাকে। পেশিতন্তুর এই ধরনের গুচ্ছকে ফ্যাসিকুলাস, বহুবচনে ফেসিকুলাই বলা হয়। এই যে তন্তুগুলো, এই তন্তুগুলো কিন্তু আলাদা থাকে না, গুচ্ছে গুচ্ছে থাকে। এই গুচ্ছগুলোকে একবচনে ফেসিকুলাস, বহুবচনে ফেসিকুলাই। প্রতিটি গুচ্ছ আবার অনেকগুলো পেশির গুচ্ছ এক ধরনের আবরণ দ্বারা, একদম যোজক টিস্যু দ্বারা আবৃত থাকে। সেই যোজক টিস্যুর নাম পেরিমাইসিয়াম। এই ফেসিকুলার বান্ডেলগুলো আবার অনেক ফেসিকিউলি একত্রিত হয়ে একটি বড় গুচ্ছ গঠন করে। সেই গুচ্ছটি আবার এক ধরনের যোজক টিস্যু দ্বারা আবৃত থাকে, যার নাম এপিমাইসিয়াম। ঐচ্ছিক পেশিগুলো দেহে অভ্যন্তরে এভাবে গুচ্ছাকারে অবস্থান করে। প্রতিটি পেশিতন্তু সার্কুলেমা নামক সুস্পষ্ট এক আবরণে আবৃত। এটা একটু মনে রাখবা, ঠিক নিচে কয়েকশো গোল বা ডিম্বাকার নিউক্লিয়াস দেখা যায়। এটা একটু মনে রাখবা। প্রতিটি পেশিকোষের অভ্যন্তরে কতকগুলো অতি সূক্ষ্ম তন্তু পাওয়া যায়, এগুলোকে মায়োফাইব্রিল। এই যে এটা অনেকটা উপতন্তুর মতো আর কি, মায়োফাইব্রিল। প্রতিটি পেশি কোষের অভ্যন্তরে থাকে এরা, প্রধানত অ্যাকটিনোমায়োসিন। এটা আগেও বলেছি, এটাও বলছি এবারও। এই দুটো প্রোটিনের কথা মনে রাখবো যারা পেশিতন্তুর মায়োফাইব্রিলকে কি এর গাঠনিক উপাদান গঠন করে আর কি। পরের স্লাইডে যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবা, অণুবীক্ষণ যন্ত্রের নিচে এসব উপতন্তু সমস্ত দেহ জুড়ে পর্যায়ক্রমিক ভাবে অবস্থিত কতকগুলো অনুপ্রস্থ রেখা দেখা যায়। এই রেখাগুলোর উপস্থিতির জন্য পেশি টিস্যুকে রৈখিক পেশি বা চিহ্নিত পেশি বলে। অবস্থান দেখো, বড় বড় অস্থির সংযোগস্থলে এ ধরনের পেশি বেশি পাওয়া যায়, আর সে কারণে এগুলোকে কঙ্কাল পেশিও বলা হয়ে থাকে। চোখে, জিহ্বায়, গলবিলেও এই পেশি অবস্থান করে। কাজ দেখো,
এ ধরনের পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুব দ্রুত ও শক্তিশালী। হাত ও পায়ের বড় বড় অস্থি সহ দেহের অন্যান্য অস্থির সঞ্চালনে এই পেশি টিস্যুই দায়িত্ব পালন করে। প্রাণীর চলন এই পেশির মাধ্যমে ঘটে। এ পেশির কাজ প্রাণীর সংজ্ঞায় নিয়ন্ত্রিত হয়, তাই রৈখিক পেশিকে ঐচ্ছিক পেশি বলে আখ্যায়িত করা হয়। দেখো, চিহ্নিত পেশির কিছু প্রকারভেদ আছে, টাইপস আছে, এগুলো আমরা একটু পড়ে নিচ্ছি। ফ্লেক্সর পেশি, এই পেশি দেহের কোনো অংশকে অপর কোনো অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে, যেমন বাইসেপস, এখানে দেখানো আছে বাইসেপস। দেখো, এই যে বাইসেপস পেশি, তোমার হাতের বাহুর যে পেশি, উপরের দিকে যে পেশি, এটাই হলো বাইসেপস। এই যে দেখো, এটা হচ্ছে বাইসেপস পেশি। এই পেশি দেহের কোনো অংশকে অপর কোনো অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে, যেমন বাইসেপস। পুরু বাহু মানে উপরের বাহু, ফোরআর্ম, ঊর্ধ্ব বাহুর উপর ভাঁজ হতে সাহায্য করে। এরপরে কি বলছে, পুরু বাহুটাকে ঊর্ধ্ব বাহুর উপর ভাঁজ হতে সাহায্য করে। আচ্ছা, যাক, পুরু বাহুটা হচ্ছে যে রেডিও আলনা সমৃদ্ধ এটা, আর আপার আর্ম হচ্ছে ঊর্ধ্ব বাহু। এক্সটেন্সর পেশিতে আসো। এই পেশি ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সহায়তা করে, যেমন ট্রাইসেপস। এই যে নিচের দিকে যে বাইসেপসের বিপরীতটা ট্রাইসেপস, এটা যদি বাইসেপস হয় এইটা ট্রাইসেপস, এটা যদি বাইসেপস হয় এইটা ট্রাইসেপস। এই যে, এরপর কি বলছে, এই এক্সটেনসর পেশি, এক্সটেনসর, এই পেশি ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সহায়তা করে, যেমন ট্রাইসেপস ভাঁজ করা পুরু বাহুকে সোজা হতে সাহায্য করে। অ্যাবডাক্টর, এটি দেহের কোনো অংশকে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সহায়তা করে, যেমন ডেল্টয়েড। এই ডেল্টয়েডটা হাতেই আছে পেশি, হাতকে সামনে প্রসারিত করতে সহায়তা করে থাকে। নেক্সট স্লাইডে আসো। অ্যাডাক্টর, ডিপ্রেসর, লিভেটর, রোটেটর। অ্যাডাক্টরে আসো। এই পেশি দেহের কোনো অংশকে দেহ অক্ষের কাছে নিয়ে আসতে সাহায্য করে, যেমন ল্যাটিসিমাস ডরসি, হাতকে পেছনে এবং উপরে উঠাতে সাহায্য করে। এগুলো তোমাদের বই আপাতত নাই, এই জন্য থাকলে দেখাতে পারতাম। মেডিকেল সায়েন্সে তোমরা যারা যাবে তারা এগুলো ওখানেই শিখবে। ডিপ্রেসর পেশি, এটি দেহের কোনো অংশকে নিচে নামাতে অংশ নেয়, যেমন ডিপ্রেসর ম্যান্ডিবুলার, নিম্ন চোয়াল, মুখের যে নিচের চোয়াল, এটা যে আমরা হা করে নিচের দিকে নামাই, এই পেশিটা হচ্ছে ডিপ্রেসর পেশি, যেটা ম্যান্ডিবুলার বা নিম্ন চোয়ালকে নিচের দিকে নামাতে সাহায্য করে, ফলে মুখ খুলতে পারে। লিভেটর, এটি দেহের কোনো অংশকে উপর উঠাতে সহায়তা করে, যেমন মেসেটর পেশি, নিম্ন চোয়াল, ওই যে প্রথমে একবার নিম্ন চোয়ালটা নিচে নেমেছিল, সেই চোয়ালটা আবার উপরে উঠবে, ফলে মুখ খোলা, মুখ বন্ধ হয়ে যায়। আমাদের উপরে চোয়াল কিন্তু নড়ে না, নিচেরটাই নড়ে, নিচেরটা নিচের দিকে নামিয়ে মুখ খুলি, আবার নিচেরটা উপর দিকে তুলে মুখ বন্ধ করি। রোটেটর পেশি, এটি দেহের কোনো অংশের আবর্তন ঘুরতে সহায়তা করে, যেমন পাইরিফর্মিস পেশি, যেটা ফিমার, পায়ের যে ফিমার, এই ফিমারকে ঘূর্ণনে সহায়তা করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আছে, দেখো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। আমাদের পেশির গঠন এমন, পেশিগুলো টান দিতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না। দেখো, পেশি আমাদের চলন ও ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে, পোজ যেটা আমরা দেই, মানবদেহের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনীয় ভূমিকা পালন করে। পেশির ব্যবহার এক দুদিনের নয়, নিত্যদিনের। প্রতিটি কাজ পেশি নির্ভর। আমরা জানি মানবদেহে 3 ধরনের পেশি আছে, মসৃণ পেশি, হৃৎপেশি ও কঙ্কাল পেশি। এগুলো সুসমন্বিত কাজের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে। পেশি কিভাবে কাজ করে সে বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আমরা প্রতিদিন কাজ করি, বাঁকা হই, মাটি থেকে, টেবিল থেকে কিছু তুলে নেই, আরো কত কি। সবকিছুরই মূলে রয়েছে কিছু জোর পেশির জটিল কর্মকাণ্ড, যেমন হাত ভাঁজ করা, সোজা করা। বিষয়টি দেখতে যত সহজ সাবলীল মনে হয়, এর গুরুতত্ত্ব ঠিক ততখানি কঠিন। এর মূল রহস্য হচ্ছে সংশ্লিষ্ট পেশিগুলো সংকুচিত হয় ও টান দেয়, কিন্তু ধাক্কা দেয় না বা দিতে পারে না, বরং প্রসারিত থাকে। মানবদেহের কঙ্কালিক পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে। এগুলোর কাজ পরস্পর বিপরীতমুখী, প্রতিপক্ষীয় জোর, অ্যান্টাগনিস্টিক পেয়ার্স। এই যেমন বাইসেপস, ট্রাইসেপস। দেখো, এই যে পেশিটা এখন সংকুচিত, এই পেশিটা এখন প্রসারিত, পেশিগুলো প্রসারিত থাকে। এই পেশি তোমাকে টান দিয়ে এটাকে সামনের দিকে নিয়ে আসতে পারবে, এই পেশিটা সংকুচিত হয়ে এটাকে উপরে নিয়ে আসতে পারবে, কিন্তু এটা এই এই যে হাতের গড়ন, এই পেশিটা ধাক্কা দিতে পারে না, এটা রিল্যাক্সেই থাকে, প্রসারিত থাকে। একটু খেয়াল করো, এটা সংকুচিত হতে পারে, সংকুচিত হয়ে এই যে পুরু বাহুটাকে, এই যে ঊর্ধ্ব বাহুর কাছাকাছি কাছাকাছি, দেখো কোন সন্ধি কমে গেছে, এটা এই যে সরল ছিল, এই পেশি সংকুচিত হয়ে এটাকে কাছাকাছি নিয়ে আসছে, এটা কোণ তৈরি করেছেন।
এটা সরল কোণ ছিল, এটা অনেকটা সূক্ষ্ম কোণের মতো একটা কোণ তৈরি করেছে। বাট এই দেখো পেশিটা প্রসারিত থাকে, কিন্তু এই যে লম্বা হাত এটাকে আরো ধাক্কা দিতে পারে না। পেশি প্রসারিত থাকে, ধাক্কা দিতে পারে না। সংকুচিত হতে পারে, টান দিতে পারে, কিন্তু ধাক্কা দিতে পারে না। জোর পেশি, এই যে জোর পেশি বাইসেপস ট্রাইসেপস, বাইসেপস ট্রাইসেপস। মানবদেহের কঙ্কালিক পেশিগুলো জোড়ায় জোড়ায় থাকে, এগুলোর কাজ পরস্পর বিপরীতমুখী। প্রতিপক্ষীয় জোর অ্যান্টাগনিস্টিক পেয়ার্স। বাহুর অন্যতম প্রধান পেশি হলো বাইসেপস ও ট্রাইসেপস। বাইসেপস হচ্ছে নিম্ন বাহুর রেডিয়াসের উপরে অবস্থিত পেশি, যা কনুই সন্ধিকে বাঁকিয়ে নিম্ন বাহুকে ঊর্ধ্ব বাহুর উপর ভাঁজ হতে সাহায্য করে। অন্যদিকে আলনার নিচে অবস্থিত রেডিও আলনা, যেটা আলনার নিচে অবস্থিত পেশি ট্রাইসেপস, এর কাজ হলো কনুই সোজা করে ভাঁজ হওয়া নিম্ন বাহুকে টেনে সোজা করে ঊর্ধ্ব বাহু থেকে দূরে সরিয়ে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া বা নেওয়া। পেশিগুলো এমনই ভাবে গঠিত যাতে কেবল সংকুচিত হতে পারে, অর্থাৎ টান দিতে পারে, কিন্তু ধাক্কা দিতে পারে না। পেশি নিজে বাঁকা হয় না, সন্ধিকে টেনে বাঁকিয়ে আনে। এভাবে বাঁকিয়ে এনে সন্ধি কোণ কমিয়ে দেওয়ার কাজে নিয়োজিত বাইসেপসকে ফ্লেক্সর এবং সন্ধি কোণকে বাড়িয়ে অর্থাৎ সোজা করে দেওয়ায় ট্রাইসেপসকে এক্সটেন্সর পেশি বলে। নবজাত কিছু না, একটু পড়তে হবে। আমি পড়ে গেলাম, তুমি শুনে গেলা, এটা তোমার বোঝা হবে না। প্রবলেম গুলো সলভ হবে, বাট আয়ত্ত করতে হবে তোমাকেই। পরের স্লাইডে দেখি আমরা কি আছে। অ্যাকটিন ও মায়োসিন এই দু ধরনের প্রোটিন থাকে বলে পেশি টানতে পারে। এটা একটা এমসিকিউ। এসব প্রোটিন পেশিকোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে। সংশ্লিষ্ট পেশির প্রতিটি কোষ মস্তিষ্কের কোনো অংশ থেকে সংকোচনের সংকেত পেলে মস্তিষ্কের অন্য অংশ থেকে পৃথক বৈদ্যুতিক উদ্দীপনাগুলোকে সমন্বিত করে টান দেওয়ার কাজটি সম্পন্ন করে। হার্টকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে বিপরীতধর্মী পেশিও সম্মিলিতভাবে একই কাজ করে, অর্থাৎ টেনে সোজা করে দেয়। এ কারণে বলা হয় যে পেশিতে টান পড়ে কিন্তু পেশি ধাক্কা দেয় না। মসৃণ পেশি ও হৃৎপেশির কম্পারিজন দেখো, ডিফারেন্স। তুলনীয় বিষয় দেখো, আকার ও আকৃতি। মসৃণ পেশি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন হয়। পেশি তন্তুগুলো লম্বা ও মাকু আকৃতির এবং শাখাবিহীন। হৃৎপেশির তন্তুগুলো খাটো ও বেলনাকার, মানে সিলিন্ড্রিক্যাল, এবং ব্রাঞ্চড বা শাখাযুক্ত। অনুপ্রস্থ রেখা মসৃণ পেশিতে নাই, হৃৎপেশিতে আছে। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র হৃৎপেশিতেই থাকে, আর অন্য কোনো পেশিতে থাকে না, তাই মসৃণ পেশিতে এটা থাকা প্রশ্নই আসে না। সার্কুলেমা মসৃণ পেশির ক্ষেত্রে একটু অস্পষ্ট, হৃৎপেশিতে আছে সূক্ষ্ম। নিউক্লিয়াস কোষের চওড়া অংশে অবস্থান করে মসৃণ পেশির ক্ষেত্রে, আর হৃৎপেশির ক্ষেত্রে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। মায়োফাইব্রিল মসৃণ পেশিতে পেশিতন্তুর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে, পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকা গঠন করে। তো আমি আশা করব আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যা পড়ালাম না নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর দেরি করবো না, অনেক লেংদি হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হোমওয়ার্ক দিলাম, মসৃণ পেশি ও হৃৎপেশির তুলনা করো। আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।